হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ছিলাম। হ্যাঁ খালা, ওই যে পাশের যে রুমটাতে নিয়ে আসো। পাশের রুম মানে ওই যে এসডিএম এর ক্লাসরুমটাতে। আচ্ছা, তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। হ্যালো, জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা একজন সেফ অ্যান্ড হোলসাম ওয়াটারের ক্রাইটেরিয়া গুলো বলো তো। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে ফ্রি থাকবে। তারপর হার্মফুল সাবস্টেন্স থেকে ফ্রি থাকবে। হার্মফুল সাবস্টেন্স থেকে ফ্রি থাকবে। তারপরে প্লিজেন্ট টেস্ট, অর্ডার ওগুলা থেকে ফ্রি। লিসেন টু টেস্ট, ঠিক আছে। আর ফ্রি ফ্রম প্যাথোজেনিক এজেন্ট অথবা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ডোমেস্টিক ভাইরাস। পারপোজে ইউজেবল হবে। হ্যাঁ, ইউজেবল ফর ডোমেস্টিক পারপাস। ওই যে ওখানে যে ওই দিন যে টার্মগুলো দেখানো হয়েছে ওগুলাই হুবহু বলতে হবে, কারণ এগুলো আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে ফিক্সড করে দেওয়া, তো সেজন্য টার্ম ওখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই বলতে হবে। যেমন ধরো একটা ডাব্লিউএইচও থেকে যদি ডেফিনিশন দেওয়া হয় অথবা তাহলে সেগুলো যেমন চেঞ্জ করা যায় না, ঠিক তেমনি এই ক্রাইটেরিয়া গুলাও ওরকমই, মানে ল্যাঙ্গুয়েজ যেটা যেভাবে আছে সেভাবে বলতে হবে। আচ্ছা, এখানে এই স্লাইডটাতে দেখা যাচ্ছে ওয়াটার পলিউশনের সোর্স গুলো কি কি হতে পারে। ঠিক আছে, কোত্থেকে কোত্থেকে পলিউশন এজেন্ট গুলো আসতে পারে। তাহলে সেগুলো কি কি? সিওয়েজ থেকে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেড ওয়াস্ট, এটা হচ্ছে আরবানাইজেশন অথবা গ্লোবালাইজেশনের মেইন হার্মফুল ইফেক্ট। ঠিক আছে, ট্রেড ওয়াস্ট দিয়ে মেইনলি ওয়াটার পলিউশন গুলো বেশি হয়। ঠিক আছে, আর এগ্রিকালচারাল পলিউটেন্ট হচ্ছে এখন যেহেতু আচ্ছা একজন হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আর এগ্রিকালচারাল পলিউটেন্ট থেকেও হতে পারে, সেটা মেইনলি রুরাল এরিয়াতে। তারপর ফিজিক্যাল পলিউটেন্ট, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দিয়ে পলিউশন সবচেয়ে বেশি কোথায় হয়? ম্যাম হসপিটালে। হসপিটালে হয়, তবে মানে আমাদের দেশের হয় জন্য এটা, কেমিক্যাল আমাদের ফ্যাক্টরির দেশের সামনে, চেয়েও এটা কেমিক্যাল ফ্যাক্টরি দিকে। হচ্ছে, হ্যাঁ হতে পারে, তবে আমাদের দেশের চেয়ে এটা প্রযোজ্য বেশি যেগুলো রেডিও অ্যাক্টিভ এনার্জি অথবা রেডিও এনার্জিতে সমৃদ্ধ যে দেশগুলো, ওগুলোর ক্ষেত্রে বেশি সত্য এটা। যেমন ধরো জাপানের ক্ষেত্রে, জাপানের ম্যাক্সিমাম ক্যান্সার বলো বা ডিজিজ বলো অথবা তাদের লংগেভিটি কমে যাওয়ার কারণ হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, কারণ হচ্ছে তাদের ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দুইটা বোমা ফেলা হয়েছে, সেগুলোর ইফেক্ট এখনো পর্যন্ত তাদের দেশে আছে, এবং ওখানে যে বাচ্চাগুলো জন্ম নেয় সেগুলো কিন্তু জন্ম থেকেই তাদের ডিসএবিলিটি হওয়ার পরিমাণ অনেক বেশি। মানে তারা এখনো সাফার, এখন এত বছর হয়ে গেছে, প্রায় হচ্ছে তোমার 100 বছর হওয়ার কাছাকাছি, মানে 100 বছরের 3/4 অংশ কিন্তু পার হয়ে গেছে, তারপরও এখনো পর্যন্ত এটার ইফেক্ট রয়ে যাওয়া। তার মানে বুঝতে পারতেছো কত শক্তিশালী এগুলো। মানে তুমি একটা অ্যাটম বোমা কোনো জায়গায় ফেলবা, সেটা যখন ফেলবা তখন তো ধ্বংসাত্মক কর্মকাণ্ড হবেই,
অনেকদিন পর পর্যন্ত এটার ধ্বংসলীলা চলতেই থাকে এবং মানুষ সাফারার হয় অনেক বছর ধরে। তাহলে আমাদের দেশের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটা, ঠিক আছে? সিওয়েজ, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট, এগ্রিকালচারাল পলিউটেন্ট। এই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালটা সবচেয়ে বেশি, কারণ আমাদের এখানে সিটি প্ল্যানিং নাই, ঠিক আছে? মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আলাদা হবে, রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আলাদা হবে, এডুকেশনাল এরিয়াগুলো আলাদা হবে, এই ধরনের কোনো প্ল্যানিং নাই। যত্রতত্র ইন্ডাস্ট্রি বানানো হচ্ছে, সেটা হচ্ছে আবাসিক এরিয়ার মাঝখানে, মানে এই ধরনের সুনির্দিষ্ট কোনো প্ল্যান ছাড়া যেহেতু এগুলো করা হয়, সেজন্য বেশি হচ্ছে। আচ্ছা, সেফ অ্যান্ড হোলসাম ওয়াটারের ক্রাইটেরিয়া গুলো তো বলছিলাম ওই দিন। তারপর হচ্ছে ইম্পিউরিটিস অফ ওয়াটার। ইম্পিউরিটিস অফ ওয়াটারের ক্ষেত্রে ন্যাচারাল হতে পারে, ম্যান মেডও হতে পারে। ন্যাচারালটা খুব বেশি হার্মফুল না, ম্যান মেডে হচ্ছে বেশি হার্মফুল, ঠিক আছে? আর্সেনিক কি ন্যাচারাল নাকি ম্যান মেড? ন্যাচারাল। ন্যাচারাল। হ্যাঁ। তারপরে পিউরিফিকেশন অফ ওয়াটার, ন্যাচারাল পিউরিফিকেশন গুলো, এক্ষেত্রে হাউসহোল্ড পিউরিফিকেশনে কি ব্যবহার করি, কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট কি কি আছে, এগুলো নাম জানতে হবে, এগুলো বলছি। এই টার্মগুলো কমন এবং মানে তোমাদের ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো, এই জন্য এগুলো আমি বারবার একটু দেখালাম। ন্যাচারাল, সানলাইট, সেডিমেন্টেশন, অক্সিজেনেশন, এগুলো হচ্ছে অনেক বেশি জরুরি। এখন পিউরিফিকেশন অফ লার্জ স্কেলের ক্ষেত্রে কিভাবে পিউরিফাই করি, ঠিক আছে? অনেক বেশি পরিমাণ পানি পিউরিফাই করতে হলে কি করব আমরা, ঠিক আছে? তাহলে প্রথমে স্টোরেজ করতে পারি। স্টোরেজ বলতে একটা সোর্স থেকে আমরা অনেকগুলো পানি নিলাম, নিয়ে সেটাকে স্টোর করে রাখলে সেটাতে একটা সেডিমেন্টেশন হবে, ঠিক আছে? এরপর সেডিমেন্টেশনের পরে উপরের পানিগুলো ক্লিয়ার হয়ে আসবে, যে পানিগুলো, সেগুলো আমরা সেপারেট করে ফেলবো। ফিল্ট্রেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্টারের পার্টগুলো জানতে হবে। এক্ষেত্রে দুই ধরনের ফিল্টার আছে, স্লো স্যান্ড ফিল্টার, র্যাপিড স্যান্ড ফিল্টার, ঠিক আছে? এখানে আমরা যেটা বাসায় ব্যবহার করি ফিল্টার, সেটা কি ধরনের ফিল্টার কেউ বলতে পারবা? এখানে স্লাইড দেখেই বলো তোমার কার কাছে কি মনে হচ্ছে। ম্যাম র্যাপিড। ম্যাম স্লো টাইম। ম্যাম এটা স্লো। হচ্ছে স্লো স্যান্ড ফিল্টার, হ্যাঁ। আর এখানে এলিমেন্টস গুলো দেওয়া আছে, এলিমেন্টস মানে হচ্ছে পার্টস। তোমরা বাসা যার যার বাসায় যে ফিল্টার গুলো দেখেছো সেগুলোর সাথে একটু মিলা, পার্টস গুলো মেলে কিনা। সুপারনেটেড ওয়াটার মানে হচ্ছে প্রথমে যে চেম্বারটাতে তুমি ইমপিউর অথবা টার্বিড যে ওয়াটারটা রাখো সেটাই হচ্ছে সুপারনেটেড ওয়াটার। তারপর সেটা থেকে একটা গ্রেডেড স্যান্ড বেড বলে, ঠিক আছে? মাঝখানে ছোট একটা কয়েক লেয়ারের পাথর বা বালি দিয়ে সেপারেট কতগুলো চেম্বার থাকে, ওগুলোর মাধ্যমে ফিল্টার হয়ে আসে, সেটাকেই বলতেছে বেড অফ গ্রেডেড স্যান্ড, ঠিক আছে? প্রথমে এগুলো একটু বড় কণা থাকে, তারপরে এগুলো আরেকটু ছোট, তারপরে আরেকটু ছোট, একদম লাস্ট স্টেজের যেই লেয়ারটা থাকে সেটাতে খুবই স্মল সাইজের স্যান্ড থাকে অথবা স্টোন থাকে। তারপর থার্ড হচ্ছে আন্ডার ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে? আন্ডার ড্রেনেজ সিস্টেম মানে ওই পিউরিফাই হয়ে সুপারনেটেড ওয়াটারটা গ্রেডেড স্যান্ডবেড দিয়ে পিউরিফাই হয়ে আরেকটা চেম্বারে জমা হবে, সেটা হচ্ছে আন্ডার ড্রেনেজ সিস্টেম। ওইটা থেকে আমরা ড্রেন করে নিয়ে আসবো, মানে ওইটা এখন খাওয়ার উপযুক্ত, সেই পানিটাকে এবার আমরা খাওয়া শুরু করব। এখন এই খাওয়ার জন্য ওটা থেকে ড্রেন করতে হবে। ওই ড্রেন করার জন্য মানে পানিটাকে বের করার জন্য একটা চ্যানেল থাকবে, সেই চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য, চ্যানেল যদি ওপেন হয় তাহলে কন্টিনিউয়াস পানি পড়তে থাকবে, সেজন্য সেটাতে একটা কন্ট্রোলার থাকবে, ফিল্টার কন্ট্রোল ভালভ বলে। তাহলে এগুলো হচ্ছে পার্টস, এই পার্টস গুলো একটু মনে রাখবা। আর মেকানিক্যাল বা ক্ষেত্রে স্টেপ গুলো মনে রাখবা, ঠিক আছে? আর ক্যান্ডিস ফিল্টার, পিটারসন ফিল্টার, এগুলো আসলে আসে না বা কেউ জিজ্ঞেসও করবে না, তারপরও নামগুলো জেনে রাখতে পারো।
আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন আমরা কি কি ফর্মে ইউজ করি তোমাদেরকে বলছিলাম সবচেয়ে বেশি নন ফর্মটা হচ্ছে ক্লোরিন ট্যাবলেট। এছাড়া আমরা ক্লোরিন গ্যাস ইউজ করতে পারি, তারপর ক্লোরামিন, পারক্লোরন, এগুলো কিন্তু ক্লোরিনের ফর্ম। তাহলে এগুলো হচ্ছে পিউরিফিকেশন অন লার্জ স্কেল, মানে হচ্ছে অনেক বেশি পানি যখন আমরা পিউরিফাই করব। এই টপিকসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা ইনফিনিটি স্টার দিয়ে রাখবা, ঠিক আছে? এটা আসার সম্ভাবনা অনেক বেশি, মানে তোমাদের রিটেন কোশ্চেনে এসএকিউর জন্য। আর হচ্ছে এটা থেকে ভাইবায়ও জিজ্ঞেস করবে। ভাইবায় কি জিজ্ঞেস করতে পারে? থার্ড পয়েন্টটা দেখো, থার্ড না সেকেন্ড এবং থার্ড দুইটা পয়েন্টই খেয়াল করো। থিকনেস অফ স্যান্ডবেড, স্যান্ডবেডের থিকনেস কতটুকু এটা জিজ্ঞেস করবে। আর হচ্ছে স্যান্ডবেডের ডায়ামিটার, যেই ইয়েগুলো থাকবে, গ্রেইনগুলো থাকবে, স্যান্ড গ্রেইন, সেগুলো ডায়ামিটার কতটুকু, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। আর হচ্ছে স্যান্ড গুলো ক্রাইটেরিয়া কেমন হবে? স্যান্ড শুড বি ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম ক্লে অ্যান্ড অর্গানিক ম্যাটার। তারপরে হচ্ছে স্যান্ডবেডের কাজ কি সেটা, স্যান্ডবেডের কাজ হচ্ছে এটা পিউরিফায়ার, মেইন পিউরিফায়ার হচ্ছে এই স্যান্ডবেড বা ফিল্টার বেড। এটাও হচ্ছে ইনফিনিটি স্টার টপিকস এই কার্ড থেকে। ভাইটাল লেয়ার, ভাইটাল লেয়ার মানে হচ্ছে তোমরা যখন দেখবা একটা ফিল্টার কিছুদিন ইউজ করার পরে, ধরো 1 সপ্তাহ 7 দিন ইউজ করার পরে ওই স্যান্ডবেড যেটা থাকে সেটাতে একটু সবুজ সবুজ আস্তরণ পড়ে, মানে শ্যাওলা পড়ার মতো, ঠিক আছে? ওটা কিন্তু হার্মফুল কিছু না, ওটা বরং উপকারী বলে। এখানে বলা হচ্ছে এটা যদিও বাসারটা আমরা রেগুলার ক্লিন করি, বাসারটাতে এটা হয়তো দেখা যাবে না, কিন্তু যেগুলো লার্জ স্কেল ফিল্টার আছে সেগুলোতে কিন্তু এটা তৈরি হয় এবং এটা কিন্তু ক্লিন রিমুভ করা হয় না, কারণ এটার উপকারী ফাংশন আছে। সেটা কি? এখানে প্রথম পয়েন্টের একদম নিচের দিকে খেয়াল করো, স্যান্ডবেড গেটস কভার্ড উইথ স্লিমি জেলাটিনাস and consist of thread-like algae and numerous form of life including plankton, diatom, bacteria. এগুলোতে অনেকগুলো প্ল্যাঙ্কটন থাকে, ডায়াটম থাকে, ব্যাকটেরিয়া থাকে, যেগুলো ওই যেই পানিটা পিউরিফাই হচ্ছে সেই পানি থেকে অর্গানিক ইনঅর্গানিক অনেক ম্যাটেরিয়াল তারা ক্যাপচার করে ফেলে, সেগুলো তখন ফিল্টার হতে পারে না। বুঝে গেছে? এর কারণে পানি পিউরিফিকেশনে, মানে ওয়াটার পিউরিফিকেশনে তাদের ভূমিকা অনেক ইম্পর্টেন্ট, সেজন্য এই লেয়ারটাও ইম্পর্টেন্ট। তারপর ফরমেশন অফ ভাইটাল লেয়ার, এটার একটা নাম আছে, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রাইপেনিং অফ ফিল্টার। তারপর ভাইটাল লেয়ার ফর্ম হতে কয়দিন লাগে, এটার থিকনেস কতটুকু, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে 2 to 3 সেন্টিমিটার, আর সেভারাল ডেজ লাগে, ধরো 1 সপ্তাহের মতো, 1 উইকস এর মতো, কিন্তু তুমি অ্যান্সার করবে সেভারাল ডেজ। আর হিউম্যান বডিতে যেমন হার্ট থাকে, হার্ট ছাড়া আসলে হিউম্যান বডি সার্ভাইভ করতে পারে না, মানে এটার ফাংশনটা এত বেশি, হার্টের ফাংশন, সেজন্য এটা ভাইটাল অর্গান একটা হিউম্যান বডি। ঠিক তেমনি গ্রেডের স্যান্ডবেড যেটা বা ফিল্টার বেড যেটা, এটা হচ্ছে একটা ফিল্টারের মেইন পার্টস, সেটারও মেইন পার্টস হচ্ছে এই ভাইটাল লেয়ার। তাহলে স্লো স্যান্ড ফিল্টারের হার্ট বলা হয় এই ভাইটাল লেয়ারটাকে। ঠিক আছে, এখন আমরা ফ্লোরিনেশন তো পড়লাম। আচ্ছা, একজন পার্সেন্টেজ শিটটা দেখতে থাকো তো, পার্সেন্টেজ মানে কে কয়জন আছে। ওকে ম্যাম। দেখা শেষ হলে আমাকে জানাও। আচ্ছা, ক্লোরিনেশন, আমরা ক্লোরিনেশন তো পড়লাম যে ক্লোরিন ট্যাবলেট দিয়ে ওয়াটার পিউরিফাই করবে। এখন কিভাবে করব সেটা তো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এর জন্য প্রথমে কিছু ক্রাইটেরিয়া লাগবে। একটা হচ্ছে ওয়াটারটা, যে ওয়াটারকে আমরা ক্লোরিনেশন করব সেটা ফ্রি ফ্রম টার্বিডিটি, মানে টার্বিড ওয়াটারকে আমরা ক্লোরিনেশন দিয়ে আসলে পিউরিফাই করতে পারবো না, কারণ টার্বিডিটি যদি থেকে যায় তাহলে এটা পিওর হলো নাকি হলো না, এটা আমরা
বুঝতে পারবো না। তাহলে টার্বিড না হয়ে ক্লিয়ার, কিন্তু সেটাতে ইমপিউরিটিস আছে অথবা পলিউটেড ম্যাটেরিয়াল গুলো আছে, সেই ধরনের পানিকে আমরা ক্লোরিনেশন করতে পারবো। আর ক্লোরিনেশন করার জন্য প্রথমে আমরা আমাদের যতটুকু পানি দরকার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা সেই অতটুকু পরিমাণ পানিকে প্রথমে মেপে নিব। তারপরে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম কিনা, একটা ক্লোরিন ট্যাবলেট দিয়ে কত লিটার পানিকে আমরা পিউরিফাই করতে পারি? এটা কি 3 লিটার ম্যাম। 3 লিটার? ম্যাম 10 গ্যালন। হ্যাঁ 1 লিটার না ম্যাম। তাহলে 3 লিটার না, তাহলে 10 লিটার সম্ভবত, অথবা 10 গ্যালন। ম্যাম 10 গ্যালন আর 3 লিটার ছিল। আচ্ছা 10 গ্যালনে 3 লিটার হবে। আচ্ছা আমার এটা একটু ক্লিয়ার হতে হবে, তোমরাও দেখবা, আমি একটু চেক করব এটা। তাহলে ক্লোরিন কত লিটার পানির জন্য কয়টা ক্লোরিন ট্যাবলেট লাগবে সেই অনুযায়ী আমরা ক্লোরিন টোটাল ওয়াটারের জন্য কতটুকু ক্লোরিন লাগবে সেটা এস্টিমেট করে নেব। তারপরে হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে 4 নাম্বার পয়েন্টটা দেখো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য। আর পুরো প্রিন্সিপালটা তোমাদের রিটেনে আসতে পারে। ভাইবাতে জিজ্ঞেস করবে ফ্রি ক্লোরিন ডিমান্ড কত, মানে হচ্ছে তোমার ধরো 10 লিটার পানির জন্য 2টা ক্লোরিন ট্যাবলেট লাগবে, ঠিক আছে, পিউরিফাই করতে। তাহলে ওই 10 লিটারের জন্য যে 2টা ক্লোরিন ট্যাবলেট, বা আমরা যদি গ্রামে হিসাব করি যত গ্রাম বা যত মিলিগ্রাম লাগবে, ওইটার বাইরে তোমার 0.5 মিলিগ্রাম করে এক্সট্রা দিতে হবে, ঠিক আছে, পার লিটার। ধরো 10 লিটার হলে 0.5 মিলিগ্রামকে 10 দিয়ে তুমি মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা এক্সট্রা রাখতে হবে, ওই 2টা ট্যাবলেটের এক্সট্রা। বুঝে গেছে ফ্রি ক্লোরিন ডিমান্ড কি? ম্যাম একটু আবার বলেন। মানে হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা এস্টিমেশন নিচ্ছি। ধরো 10 লিটারের জন্য ধরো 10 মিলিগ্রাম লাগবে, ঠিক আছে, ক্লোরিন। এখন 10 মিলিগ্রাম 10 লিটার পানিকে পিউরিফাই করতে পারবে, কিন্তু এখানে একটা রিকোয়ারমেন্ট যেহেতু আছে, কিছু ফ্রি রেসিডুয়াল ক্লোরিন থাকতে হবে এই 10 মিলিগ্রামের বাইরে। সেটা কত? পার লিটারের জন্য 0.5 মিলিগ্রাম করে। তাহলে পার লিটারের জন্য 0.5 মিলিগ্রাম হলে 2 লিটারের জন্য 1 মিলিগ্রাম, আর হচ্ছে 10 লিটারের জন্য 5 মিলিগ্রাম। হিসাবটা বুঝছো? তাহলে ওই আমরা যে 10 লিটারের জন্য 10 মিলিগ্রাম আয়রন ক্লোরিন লাগবে এটা হিসাব করছি, ওই 10 মিলিগ্রামের সাথে এই 5 মিলিগ্রাম এক্সট্রা অ্যাড করে তারপর ওই পানি মিক্স করতে হবে। এখন 10 লিটারের জন্য 10 মিলিগ্রাম তো আমরা হিসাব করছিলাম, তাহলে 5 মিলিগ্রামটা কেন? 5 মিলিগ্রামটা হচ্ছে ও এই পরিমাণ ক্লোরিনটা এক্সট্রা ওই পানিতে না দিলে আমাদের ওয়াটার পিউরিফিকেশনটা কমপ্লিট হবে না। বুঝে গেছে? ইয়েস ম্যাম। ফ্রি ক্লোরিন সহ তোমাকে এস্টিমেশন করতে হবে। ফ্রি ক্লোরিন ছাড়া যদি তুমি এমনি জাস্ট তোমার বইয়ে বলা আছে যে 10 লিটারের জন্য 10 মিলিগ্রাম ধরো, তো এটা যদি তুমি দাও 10 মিলিগ্রামটা যদি দাও, তাহলে এই ক্লোরিনেশন প্রসেসটা কমপ্লিট হবে না তুমি যদি ফ্রি ক্লোরিন ডিমান্ডটা তার অ্যাড না করো। বুঝে গেছে? এখন এই ক্লোরিনটা পানিতে দেওয়ার সাথে সাথেই পানি পিউরিফাই হয়ে যাবে না, মিনিমাম কতক্ষণ রাখতে হবে? 1 ঘন্টা। এটাকে বলা হয় কন্টাক্ট পিরিয়ড। ক্লোরিনেশন অফ ওয়াটারের ফ্রি ক্লোরিন ডিমান্ড কত? 0.5 মিলিগ্রাম পার লিটার, আর কন্টাক্ট পিরিয়ড কত? 1 আওয়ার। এই কথাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। কেউ যদি না বুঝো তারপরও আমাকে আবার বলতে পারবা, কোনো সমস্যা নাই, আমি আবার বুঝাই দিব। তোমরা নিজেরা একটু একবার পড়ে নিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করতেছি। তারপরে হচ্ছে এরপরে কি 0.5 মিলিগ্রাম পার লিটার সহ অ্যাড করে যেটা করলাম সেটা আমরা পানির সাথে অ্যাড করে 1 ঘন্টা রাখলাম, তারপর সেই পানিটা আমাদের ড্রিঙ্কিং এর জন্য তৈরি হয়ে যাবে। তারপর মেথড অফ ক্লোরিনেশন,
এক্ষেত্রে লার্জ স্কেলে আমরা কি কি ক্লোরিন ফর্মগুলো ইউজ করি? ক্লোরিন গ্যাস, ক্লোরামিন, পারক্লোরন, এগুলো হচ্ছে অনেক বেশি পানি যখন আমরা ক্লোরিনেশন করতে যাব তখন। আর স্মল স্কেল ধরো 1 ফ্যামিলি অথবা 2 ফ্যামিলির জন্য যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে ব্লিচিং পাউডার, ঠিক আছে, আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে ব্লিচিং পাউডার, তারপর হচ্ছে ক্লোরিন সলিউশন, ক্লোরিন ট্যাবলেট, পারক্লোরন, এইগুলো দিয়ে করতে পারি। তাহলে পারক্লোরন আমরা 2 জায়গায় দেখতে পাচ্ছি, স্মল স্কেলেও লার্জ স্কেলেও। আচ্ছা, তোমাদেরকে ওই দিন আমি শুধুমাত্র মাইক্রোবায়োলজিক্যাল এসপেক্ট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার এটা বলছিলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে অ্যাজ এ হোল। আচ্ছা, ওই দিন যে পয়েন্টগুলো 4টা পয়েন্ট সম্ভবত বলছিলাম, ওগুলো কেউ একজন বলতে পারবা? ম্যাম ইকোলাইয়ের ওটা? হ্যাঁ হ্যাঁ, sample should contain ml, ঠিক আছে। এই 4টা পয়েন্ট খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে। কারো মুখস্থ হয়নি? ম্যাম 100 আচ্ছা, ml ঠিক এর আছে। মধ্যে নো স্যাম্পল শুড কন্টেইন ইকোলাই। তারপর হচ্ছে 100 ml ওয়াটারের মধ্যে 3 কলিফর্ম অর্গানিজম থাকতে হবে, মানে এর বেশি হলে ওটা নিতে পারবে না। not more than 3 coliform organism। আচ্ছা, এই পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ করে নিবা। ওইটা হচ্ছে তোমার যদি ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ WHO টু পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, সেই 4টা পয়েন্ট মুখস্থ রাখবে। আর এটা হচ্ছে অ্যাজ এ হোল, এভাবে অ্যাজ এ হোল তোমাদের এসএকিউতে দেয় না, কিন্তু তোমাদের এগুলো জেনে রাখা দরকার, ঠিক আছে। তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট কতটুকু থাকতে পারে ড্রিঙ্কিং ওয়াটারে, কতটুকু থাকলে তুমি সেটা অ্যালাউ করবা, ঠিক আছে। যেমন ধরো আয়রন যদি 0.1 মিলিগ্রামের উপরে যায় তাহলে সেটা 5 মিলিগ্রামের উপরে যায় 75 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। ইউনিটটা সবসময় খেয়াল রাখবা। পার লিটারে যদি 75 মিলিগ্রামের চেয়ে বেশি থাকে তাহলে সেটা ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি হারাবে, ঠিক। এইগুলোর জন্যই হচ্ছে তোমার এই প্যারামিটারগুলো ঠিক করে দেওয়া। আর ফিজিক্যাল প্যারামিটার তুমি কি কি দেখবা? টার্বিডিটি থাকবে না, কালার নরমাল ওয়াটার কালার যেটা হবে সেটাই থাকবে, ওডোর ফ্রি থাকবে, টেম্পারেচারটা নরমাল থাকবে, টেস্টটা প্লিজেন্ট হবে, ঠিক আছে। মিষ্টি হতে হবে তেমন না, কিন্তু যেটা আমরা নরমাল পানির যেই টেস্টটা পাই সেটা হতে হবে, ঠিক আছে। মাইক্রোবায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে কি কোলিফর্ম অর্গানিজম আছে কি নাই এটা দেখবো, মানে স্ট্যান্ডার্ড বা ইন্ডিকেটর, ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডিকেটর যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে এগুলো বলতে হবে। ফিকাল স্ট্রেপ্টোকক্কাই, তারপর ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, কোলিফর্ম অর্গানিজম। তারপরে হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল এসপেক্ট বলতে বোঝাচ্ছে কোনো ধরনের প্যাথোজেনিক প্রোটোজোয়া, হেলমিন, ভাইরাস, ব্যাকটেরিয়া কিছুই থাকবে না। আর কেমিক্যাল এসপেক্টে কি কি? ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট, ঠিক আছে, যেমন lead, arsenic, cyanide, এগুলো 0.05 মিলিগ্রাম পার লিটার হতে পারবে, এর চেয়ে বেশি হতে পারবে না। এর চেয়ে বেশি হলে সেটা খাওয়ার উপযুক্ত থাকবে না। তারপর অর্গানিক কনস্টিটিউয়েন্ট থাকবে না, রেডিওলজিক্যাল কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল লিমিটের উপরে যেতে পারবে না। অ্যাকসেপ্টেবল লিমিটটা তোমাদের জানার দরকার নাই, কিন্তু শুধু অ্যাকসেপ্টেবল রেডিওটিভ সাবস্টেন্স থাকতে পারে, জেনে রাখলেই হবে। তারপর কলিফর্ম অর্গানিজম, ঠিক আছে। আমরা ওই দিন বলছিলাম না কলিফর্ম অর্গানিজম পড়ছিলাম, কিন্তু কলিফর্ম অর্গানিজমটা কি সেটা আমরা সেদিন জানি। তাহলে আমাদের ইন্ডিকেটর মানে কি? একটা জিনিসের প্রেজেন্স
অথবা অ্যাবসেন্সের উপর ভিত্তি করে এই ওয়াটারটা আমরা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, এটা দেখা, সেটাকে বলে ইন্ডিকেটর। গাড়ি চালানোর সময় দেখবা ওখানে একটা ইন্ডিকেটর থাকে, মানে আমার এখন স্পিড কত আছে সেটা একটা ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেট করে। ঠিক তেমনি কোলিফর্ম অর্গানিজম থাকলে সেটা নট অ্যাকসেপ্টেবল, কোলিফর্ম অর্গানিজম না থাকলে সেটা অ্যাকসেপ্টেবল। এটা যেহেতু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশনের মধ্যে ডিমার্কেট করছে, সেজন্য এই অর্গানিজমকে গুলোকে বলতেছে ইন্ডিকেটর। তাহলে প্রাইমারি ইন্ডিকেটর হচ্ছে কলিফর্ম অর্গানিজম। আর ফিকাল স্ট্রেপ্টোকক্কায় সালফেট প্রোডিউসিং, এখানে রিডিউসিং লিখছে, প্রোডিউসিং ক্লোস্ট্রিডিয়া, মানে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। ব্যাকটেরিয়াল স্ট্যান্ডার্ড, এটা ওদিন যেটা বলছিলাম সেটাই, এই 4টা পয়েন্ট খুব ভালো মতো মুখস্থ থাকতে হবে। তাহলে এটা তোমাদের পরীক্ষাতে কিভাবে আসবে, ব্যাকটেরিওলজিক্যাল, রাইট দ্য ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, তাহলে কোলিফর্ম অর্গানিজমকে কেন আমরা ইন্ডিকেটর হিসেবে নিলাম? এত এত অর্গানিজম থাকতে, স্টেফাইলোকক্কা, স্ট্রেপ্টোকক্কা, তোমরা যখন মাইক্রোবায়োলজি পড়বা তখন দেখবা অর্গানিজমের কোনো শেষ নাই। এত এত অর্গানিজম থেকে, এই যে আমরা ধরো এখন ভাইরাসের ভয়ে তটস্থ হয়ে আছে, একটা ছোট অর্গানিজম একটা মানুষের লাইফস্টাইলকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে, এটা আসলে মানুষের কাছে অকল্পনীয় ছিল। এর আগে স্প্যানিশ ফ্লু তোমরা নাম শুনে থাকতে পারো, 100 বছর আগে এরকম একটা মহামারী হয়েছিল, সেটা ছিল স্প্যানিশ ফ্লু দিয়ে, সেটা নাম স্প্যানিশ ফ্লু। তখনও আসলে অনেক, পুরো পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে। তো এই ধরনের একটা ছোট অর্গানিজম, চিন্তা করে দেখো যে আমরা কেউ দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু ঠিকই এটা অনেক বড় ডিজাস্টার তৈরি করে ফেলছে, এবং মানুষকে, মানুষের লাইফস্টাইলকে কিভাবে চেঞ্জ করে দিছে, এটা যখন মার্চ মাস ছিল, যখন মাত্র স্টার্টিং ছিল বাংলাদেশে, তখন আসলে আমরা চিন্তাও করিনি একটা পুরো বছর এভাবে চলে যাবে, পুরো বছর লকডাউনে থাকতে হবে, তোমাদের ক্লাস হবে না, মানে মেডিকেলে প্রফ না হওয়া, এটা হচ্ছে মানে একটা সপ্তম আশ্চর্যের ব্যাপার ছিল। ঠিক আছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। কানেকশন আনস্টেবল দেখাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা একদিন বন্ধের জন্য, আমি তো সিলেট মেডিকেলে পড়তাম, মানে একদিন বন্ধ হলে আসলে পোষানো যেত না, তো মিনিমাম 3 দিন বন্ধ হলে যাওয়া আসা, মাঝখানে একদিন থাকা মিলে পোষাতো। তো সেজন্য একটা বন্ধের জন্য আমরা খুব হাহাকার করতাম, মানে বন্ধটাকে যে কিরকম লাগতো। আমরা যারা দূরে থাকতাম, তোমরা তো কাছে থেকে পড়াশোনা করো, তোমরা হয়তো এটা অত উপলব্ধি করতে পারবা না। তা আমাদের একটা বন্ধের জন্য আমরা হাহাকার করতাম। আর মেডিকেলে একটা পরীক্ষা কখনো পিছাইছে বা কখনো সাসপেন্ড হয়েছে, এরকম ঘটনা আসলে আমরা যেই 5 বছর পড়ছি, 5 বছরে বলতে গেলে ছিলই না। মানে যত কিছুই হোক, পুরো শহর বন্যায় ভেসে গেছে, তারপরও দেখা গেছে মেডিকেলের পরীক্ষা হয়েছে। বা হরতালে পেট্রোল বোমার আতঙ্ক ছিল একটা সময়, আমরা যখন 5th ইয়ারে পড়ি তখন। তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা হয়তো তখন অনেক ছোট ক্লাসে ছিলাম। মানে পেট্রোল বোমার আতঙ্কে মানুষ ঘর থেকে বের হচ্ছিল না, এরকম একটা সিচুয়েশন ছিল। বের হলে পেট্রোল বোমাতে পুড়ে যাচ্ছিল মানুষ, এরকম ছিল সিচুয়েশনটা। তো সেই অবস্থায়ও একটা ক্লাসও বাদ যায়নি। দেখা গেছে ভার্সিটি বন্ধ করে দিচ্ছে, সবকিছুই বন্ধ, কিন্তু মেডিকেল খোলা ছিল। তো এরকম একটা সিচুয়েশন দেখো, যে বাংলাদেশে, মানে আমরা এটা এরকম হবে বা পুরো পৃথিবীতে এরকম হবে চিন্তাও করতে পারিনি। তাহলে একটা অর্গানিজম মানে কত বেশি শক্তিশালী হতে পারে। তো বলছিলাম যেটা, এত এত অর্গানিজম থাকতে আমরা কেন কোলিফর্ম অর্গানিজমকে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ইন্ডিকেটর হিসেবে নিলাম, সেটার কারণগুলো এখানে দেওয়া। 4টা কারণ আছে। They are constantly present in great abundance in the human intestine. ঠিক আছে, তোমাদেরকে ওইদিন বলছিলাম, ইকোলাই কোনো পানিতে থাকা মানে হচ্ছে হিউম্যান এক্সক্রিটা দিয়ে এটা মিক্স হয়ে গেছে। মানে হচ্ছে এটা যেহেতু হিউম্যান ইন্টেস্টাইনে অনেক বেশি পরিমাণে থাকে, সেটা পানিতে থাকা মানে হচ্ছে সেখানে ফিকাল ম্যাটেরিয়াল মিক্স হয়ে গেছে, এবং এটা দিয়ে মানুষের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ অনেক বেশি হয়। মানে হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজগুলো সবচেয়ে বেশি হয় এই কোলিফর্ম অর্গানিজম ইনফেকশনের মাধ্যমে, সেজন্য এটাকে আমরা ইন্ডিকেটর হিসেবে নিয়েছি। সেকেন্ড হচ্ছে
এটা ইজিলি কালচার মিডিয়ার মাধ্যমে ডিটেক্ট করা যায়। কালচার কি কারো ধারণা আছে? ম্যাম গ্লাস পেটিট্রিসে করে যে ওটা? হ্যাঁ, এটা হচ্ছে তোমরা মাইক্রোবায়োলজিতে যখন মাইক্রোবায়োলজি পড়া শুরু করবে তখন আরো ভালো করে বুঝবা। মানে এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক মেথড। মানে ভাইরাসকে সাধারণত কালচার করা যায় না, মেইনলি ব্যাকটেরিয়াকে কালচার করা হয়। কালচার করে এটা কোন ব্যাকটেরিয়া সেটা ডিটেক্ট করা হয়। তাহলে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলোকে কালচার করা যায় না, যেহেতু এটাকে ইজিলি কালচার করা যায় সেজন্য এটা ডিটেক্ট করাও সহজ। মানে কোনো ওয়াটারে এই ব্যাকটেরিয়াটা আছে কিনা সেটা ইজিলি ডিটেক্ট করা যাবে, সেজন্য এটাকে ইন্ডিকেটর হিসেবে নেওয়া হয়েছে। যদি ডিটেক্ট করা না যায়, সে ধরনের একটা ব্যাকটেরিয়া নিলে আমরা কিভাবে ডায়াগনোসিস করতাম? বা ওয়াটারটা ফেলে দিব নাকি আমরা খাবো, এটাও ডিসিশন নিতে পারতাম না। সেজন্য ডিটেক্টেবল একটা অর্গানিজম নেওয়াটা জরুরি ছিল। তারপরে হচ্ছে সারভাইভ লঙ্গার দেন আদার। ঠিক আছে, মানে এটার লংগিভিটি বেশি, এটা সারভাইভ করে অন্যদের চেয়ে বেশি। তাহলে একটা ওয়াটার ধরো অনেকক্ষণ রাখা আছে, যদি এটার লাইফ টাইম কম হতো, তাহলে ধরো এটা যখন আর জীবিত নাই ওই পানিতে, মৃত অবস্থায় আমরা মানে ডেড হয়ে গেছে যখন, তখন আমরা ওই ওয়াটারটাকে ডায়াগনোসিসের জন্য নিয়ে গেলাম, তখন হয়তো এটাকে আমরা ডিটেক্ট করতে পারলাম না, কিন্তু এটা এখানে ডেড অবস্থায় আছে। ঠিক আছে, ডেড অবস্থায় থাকার কারণে এটা যেহেতু ডায়াগনোস করতে পারলাম না, এটা হয়তো আমরা খাওয়ার জন্য উপযুক্ত বলে ঘোষণা দিয়ে দিতে পারি। কিন্তু দেখা যায় ডেড অবস্থায়ও কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো টক্সিন রিলিজ করে এবং এগুলোর মাধ্যমে ডিজিজ হতে পারে। যদিও তখন আমরা এটাকে ডিটেক্ট করতে পারিনি ডেড হওয়ার কারণে, কিন্তু এটার ইনফেক্টিভিটি তখনও কিন্তু ওই পানিতে রয়ে গেছে। ঠিক আছে, সেজন্য যেটা যত বেশি সময় জীবিত থাকবে সেটাকে ডায়াগনোসিস করতে পারার সম্ভাবনা তত বেশি। আর 4 নাম্বার হচ্ছে এটা ন্যাচারাল পিউরিফিকেশনের প্রতি রেজিস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্ট এটাকে কেন ইয়ে করলাম, মানে হচ্ছে আমরা এটা থাকা মানে এটাকে আমরা পিউরিফাই করে, ন্যাচারাল পিউরিফিকেশনের মাধ্যমে পিউরিফাই করে এই ওয়াটারটাকে খেতে পারবো না, কারণ এটা ন্যাচারাল পিউরিফিকেশন গুলোর মাধ্যমে পিউরিফাই হয় না, মানে রিমুভ হয় না। ঠিক আছে, সেজন্য এই কোলিফর্ম অর্গানিজম পেলে ওই ওয়াটারটাকে রিজেক্ট করে দেওয়াটাই বেটার। এটা সাধারণত এই যে আমরা এতগুলো পিউরিফিকেশন মেথড পড়লাম, সেগুলো দিয়ে পিউরিফিকেশন সাধারণত করা যায় না, সেজন্য এই ওয়াটারটা খাওয়া যাবে না। পার্সেন্টেজ দেখছো তো? তোমরা কি পার্সেন্টেজ দেখছো কেউ? Yes, ma'am. Ma'am, absent হচ্ছে roll 3, হ্যাঁ, রোল 3, তারপর roll 6, তারপরে roll 9, তারপর আর ম্যাম roll 16, এই চারজন। আচ্ছা, আমাদের স্ক্রিন শেয়ারিং এতটুকু থাকুক, আজকে আমরা এর চেয়ে বেশি আর না আগাই। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? কেমন চলছে পড়াশোনা?
হ্যালো, কারো পড়াশোনা চলছে না, বন্ধ? আছো? জি ম্যাম, শুনতেছি। পড়াশোনা চলতেছে না কারো? না ম্যাম। তাহলে সারাদিন কিভাবে কাটাও? সারাদিন কি কি করে টাইম পাস করো? বলো, কে কি কি করো শুনি আমি। ম্যাম এমনিই পাস হয়ে যায়। এমনিই পাস হয়ে যায় কোনো কাজ ছাড়া? ইয়েস ম্যাম। ঘুমে জায়গা ম্যাম। কিসে চলে যায়? ঘুমে? ঘুমে চলে যায়? এটা কে, আসিফ নাকি? আসিফের ঘুমে চলে যায়? আচ্ছা, তারপরে? আচ্ছা, কয় ঘন্টা ঘুমাও আসিফ? কয় ঘন্টা ঘুমাও দিনে? আচ্ছা, তোমাদের আসলে কি কোন বলবো, পেজ পড়বো এটাই তো চিন্তা করতে পারি না। তাই নাকি? আচ্ছা, এভাবে এমনি এমনি টাইম কাটানো তো ঠিক না, কারণ এই সময়গুলো নিয়ে কিন্তু জবাবদিহিতা করতে হবে। ঠিক আছে, এখানে মেজরিটি যেহেতু মুসলিম, তোমাদের তোমরা তো জানোই জবাবদিহিতার বিষয়টা। তাহলে এই পৃথিবীতে সময়গুলো কিভাবে কাটালা, কিভাবে পাস করলা, এটা কিন্তু জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে এমনি এমনি কেন পাস হয়ে যাবে, আমি তো এটাই বুঝতে পারছি না। মেডিকেল সায়েন্স তো খুব মজার বিষয় পড়ার জন্য। তোমার বডিতে কি কি আছে, বা তোমার ফ্যামিলি মেম্বারের কারো যদি কোনো ডিজিজ থাকে, সেটা নিয়ে পড়াশোনা করবা। তারপর তোমাদের অ্যানাটমি তো খুবই মজার সাবজেক্ট, ফিজিওলজি খুবই মজার, বায়োকেমিস্ট্রি মজার, সেগুলো অন্তত পড়তে পারো। কমিউনিটি মেডিসিন না হয় ধরে নিলাম তোমরা এটার মজাটা এখনো কম বুঝতে পারতেছো, যদিও এটা অনেক দরকারি একটা সাবজেক্ট, কিন্তু তোমাদের ফার্স্ট প্রফেশনাল সাবজেক্ট গুলো তো তোমাদের কাছে ভালোই লাগার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এমনি এমনি সময় না কাটিয়ে পড়াশোনা কিছু অন্তত একেবারে ব্ল্যাঙ্ক যাতে না যায়, একটা দিন তোমার ব্ল্যাঙ্ক পার হয়ে গেল, এটা যাতে না হয় এমন ভাবে প্ল্যান করে পড়াশোনা করো। যখন তোমার ফ্রেন্ডরা সবাই পাশ করে যাবে, আর মেডিকেল সায়েন্স হচ্ছে এমন, ধরো তোমার ফ্রেন্ড কতটুকু পড়াশোনা করে ফেলছে এটা কিন্তু তোমাকে বলবে না, সে ঠিকই বলবে যে আমার কোনো পড়াশোনা হয়নি। তার মানে যার রিয়েল পড়াশোনা হচ্ছে না সে কিন্তু আসলেই লুজার হয়ে যাবে পরে। দেখা যাবে তোমার ফ্রেন্ডরা তোমাকে ফেলে উপরে ক্লাসে উঠে গেছে, তুমিই উঠতে পারলা না। সেই জন্য সবাই নিজের স্বার্থ ঠিক রেখে তারপরে অন্য কাজ করতে যাবা, বা এমনি এমনি টাইম পাস করো, সমস্যা নাই, কিন্তু পুরো 24 ঘন্টাই যাতে এমনিই পাস হয়ে না যায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই আসসালামু আলাইকুম ম্যাম। আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। আমরা ফুল ফ্যামিলি কোভিড পজিটিভ ছিলাম, এখনো অবশ্য একজন মেম্বার ভালোই অসুস্থ আছে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।